দ্রুত বদলে চলা এই পৃথিবীতে একান্নবর্তী পরিবার এমন এক বন্ধন যা বৃহৎ বনস্পতির মতো জীবনের সকল ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে একাকিত্বের আবরণ সরিয়ে একে অপরের গল্পে সামিল হতে শেখায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি অনন্য রচনা, পারিবারিক। চলুন শুরু করা যাক। ভাবতে ভাবতে মা আবার বলে, কেউ স্টেশনে গেল না, জামাই মানুষ। ইতিমধ্যেই মা 2-3বার কথাটা বলেছে, বনমালী একবার। আলোচনাও হয়ে গেছে যেটুকু হবার। এবার আর কেউ কান দেয় না কথাটাতে। নন্দিনীর মনেই বিষয়টা সবার বেশি গুরুত্ব পাওয়া স্বাভাবিক। সেই আরেকবার বলে, পা তো আছে, চলে আসবে। কে যাবে এই বৃষ্টিতে? নতুন তো নয়। নিশ্চিন্তভাবেই বলে নন্দিনী, মিষ্টি করে একটু হেসে। বেশি যে পুরনো নিখিল তা নয়, তবে বাড়ির লোকের দুর্ভাবনা সামলানোর দায়িত্ব তো তারই। যদিও আগের মতো দুর্ভাবনা শত আনকোরা জামাইও বোধহয় কোনো বাড়িতেই আনতে পারে না আর। বাস্তবে ওসব বাড়াবাড়ি চেপে পিষে শেষ করে দিয়েছে। ভাবতে ভাবতে মা আবার বলে, 2-3বার বলা কথাই বলে। কার উপর রাগ করে সে শ্লেষায় ভাঙা গলা চড়ায় ঠিক বোঝা যায় না। চিচিঙ্গা খাবে জামাই, চিচিঙ্গা? বলি, জামাই এসে শুধু চিচিঙ্গাই খাবে নাকি? খেতে হলে খাবে। এবার নন্দিনীও কথা কয়, সবাই যা খায় তাই খাবে। খাবে খাবে, সব খাবে। রাখাল ক্রুদ্ধ আফসোসের সঙ্গে মাথা নেড়ে নেড়ে বলে, ধর্ম ভাসিয়ে দিলে থাকে কিছু? ধর্মের জন্য প্রাণ দিতে নিতে না পারলে কোনো জাত টেকে? কেউ কান দেয় না। বাজার কাল করে রাখা হয়নি। যদি আসে নিখিল, ভোর ভোর এসেই পৌঁছবে। বাজার করার যথেষ্ট সময় থাকবে। আগে থেকে বেশি বা বিশেষ বাজার করে রাখলে যদি সে নাই আসে, ফেলা অবশ্য যাবে না কিছুই। খাবার লোকের সংখ্যা মোটেই কম নয় বাড়িতে। কিন্তু খরচ তো আছে, অকারণ বাড়তি খরচ। আজ না এলে কাল হয়তো নিখিল আসবে। আজ যদি আসে, বৃষ্টি মাথায় করেই একজন কেউ বাজারে যাবে, যা পায় নিয়ে আসবে। তবে বাজার আজ বসবে না। এক সর্বনাশা দারিদ্র্য ঘনিয়ে এসেছে চারিদিক থেকে, অকথ্য অদ্ভুত। 3-3জন চাকরি করে বাড়িতে, আরও 2জন এই কদিন আগেও করত। বেকার হয়েছে খুবই সম্প্রতি। একজনের স্থায়ী গভর্নমেন্ট সার্ভিস। আজ অবস্থা দাঁড়িয়েছে প্রায় নুন আনতে পান্তা ফুরোবার মতো। মোট জড়িয়ে নেহাত কম হয় না মাসিক উপার্জন, 200 টাকার বেশি। কিন্তু এখন আগুন লেগেছে জিনিসপত্রে সব। মাসের গোড়ার দিকেই চড়চড় করে পুড়ে যায় প্রায় তার সবটাই। অর্ধেকের বেশি যে বাকি আছে মাসটা, সেটা কিসে চলবে কেউ ভেবে পায় না। অসুখ বিসুখও যেন পাল্লা দিয়ে আসছে। অসুখ সংসারে লেগে থাকেই, চিরদিন থেকেছে সবার বাড়িতে। কিন্তু এ যেন রোগের নিত্য বাজার হাট, সমারোহ। কাগজে বিজ্ঞাপনে উপদেশ ছাপা হয়, অপব্যয় করো না, অদরকারি কিছু কিনো না, টাকার দাম বাড়বে, পরে জিনিস সস্তা হবে, এখন শুধু জমাও। নন্দিনী খিলখিল করে হাসে। কি জমাবে দাদা? রাখাল বড় ভাই, সে হাসে না। বুড়োটে বাপ বনমালী, সেও নয়। মেজ ভাই দিব্যেন্দু যেন মাথা নেড়ে সায় দিতে দিতেই শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে। সেজো অসীম নিঃশব্দে হাসে। অল্পদিন আগেই ছাঁটাই হওয়া এবং তার কিছুকাল আগে বিয়ে করে থাকা সত্ত্বেও জোর হাসে কল্যাণ সুমতিরা। নন্দিনীর বলার ভঙ্গিটাই বড় হাস্যজনক।
সবাই যে আজ জড়ো হয়েছে পারিবারিক গালগল্পের বা সবাই মিলে কাগজ পড়ার বৈঠকে নয়। সকাল বিকেল ওরকম জমাট বাঁধার মতো গুরুত্ব কোনো পরিবারের আছে কিনা কে জানে। কিন্তু বাইরে শেষ রাত্রি থেকে মুষলধারে বৃষ্টি, তাই বাড়ির কাঁচা অংশের খুঁড়ো ঘর দুখানার এবং রান্নাঘর ও গোয়াল ঘরের চালা সারাই হয়নি 4 বছর। জলে ভেসে গিয়েছে। গোয়ালটা শূন্য, বছর 2 গরু নেই। চালাটা বর্ষার জলে গলে গেলেও কিছু আসে যায় না। কিন্তু দু ভাগে ভাগ করা চালাঘর দুটির 4টি শোয়া বসার কামরা থেকে বিছানাপত্র জামা কাপড় সব সরিয়ে আনতে হয়েছে বাড়ির এই পাকা অংশে। 7 বছর আগে যুদ্ধের গোড়ার দিকে সেই ইংরেজি 41 সালের মধ্যে যে পয়লা বৈশাখটি ছিল, সেদিন ভিত্তিপত্তন করে 3 মাসের মধ্যে 2খানা পাকা ঘর তুলে দিয়েছিল ঠাকুরদা প্রিয়রঞ্জন। দিয়ে 2 মাসের মধ্যে মারা গিয়েছিল। সারাই চুনকাম কিছুই আর হয়নি এ পর্যন্ত। তবু আকাশটা বর্ষা হয়ে ভেঙে পড়লেও এ 2খানা ঘরে জল পড়ে না। বাতাস থাকলে অবশ্য 2টো জানালা দিয়ে ঝাঁট আসে মাত্র। আলকাতরা মাখানো তক্তা জোড়া দেওয়া জানলার পাট বন্ধ করলেও। জানলা দুটির সংস্কার করার কথা গম্ভীরভাবে আলোচনা করা হয়েছে অনেকবার, কিন্তু কাজে এ পর্যন্ত কিছুই হয়নি। পাশাপাশি 2খানা ঘর, মাঝের দেওয়ালে প্রকাণ্ড একটা দরজা। লম্বা একটা হল ঘর করার স্বাদই যেন ছিল প্রিয়রঞ্জনের। মাঝখানের দেওয়াল তুলে ভাগ করতেই চাইনি, কিন্তু সেটা অবাস্তব অনর্থক স্বাদ বলে 2টো ঘর করতেই হয়েছে। জিদ বজায় রাখার জন্যই যেন বুড়ো লম্বায় চওড়ায় খাপছাড়া এই সাই দরজাটা বসিয়ে গেছে। কপাট খুলে রাখলে যেন মনে হয় ঘর বুঝি 2টো নয়, একটাই। ইটের চেয়ে অনেক বেশি দাম কাঠের। কি মানে হয় বুড়োর পাগলামির? ঘর দুটোতে থাকে বড় রাখাল আর মেজ দিব্যেন্দু। রাখালের ছেলে মেয়ে 1 বাল, দিব্যেন্দুর কিছু কম। ঘর নিয়ে দিব্যেন্দু সবচেয়ে বেশি ঝগড়া করেছিল বলেই বোধহয় তার ঘরের প্রায় 1/3 মানুষ সমান চাঁচের বেড়ায় আড়াল করে বনমালী বাস করে। বাড়ির মা অর্থাৎ বনমালীর স্ত্রী স্বামীর কাছে বহুকাল শোয় না। সে যেমন শীর্ণ, চুল ওঠা কপালে তার যেমন চওড়া সিঁদুর, তেমনই সে পেট রোগা। চালা ঘরেই সে থাকে, পূবের ঘরটাতে। ঘরের পেছনেই ডোবা, আর জঙ্গল আর বেতবন। বর্ষা সবাইকেই কাঁচা অংশ থেকে পাকা অংশে আনলে মাঝের দরজায় মরচে ধরা শিকলটা অগত্যা খুলতে হয়। বনমালী চাঁচের বেড়ার ওদিক থেকে বেরিয়ে আসে এই দিকে। তার অংশের পাশের জানালায় ছাট আসে বৃষ্টির মতো। গায়ে ছিঁড়া গেঞ্জির ওপর 18 বছরের পুরনো গরম কোট চাপিয়ে কলার ফুটো কমফোর্টার জড়িয়ে সে যেন বীরের মতো আত্মরক্ষার যুদ্ধ করে। নন্দিনী কাগজ পড়ে সকালে। গতকালের মফস্বল এডিশন, শহরের পরশুর কাগজ। কাগজ এলে টানাটানি হয়। একজনের হাতে কাগজ ধরা থাকে, পেছন থেকে 3-4 জোড়া চোখ কাগজের পৃষ্ঠা হাতড়ায়। নেহেরু মেনেছে? জিন্না? দাঙ্গা কমেছে না বেড়েছে? কি ঘোষণা হলো? জেলা শহরের গা ঘেঁষা গা ধুলোচারিতে নুরুল হোসেন আর রাঘব আচার্য যে 2টো নৌকা আর 11 জন গুন্ডাকে দড়ি বেঁধে রাখায় হইচই পড়ে গেছে শহরে, সে খবরটা কি ছাপিয়েছে কাগজে? কল্যাণ পাঠিয়েছিল খবরটা। তাদের কল্যাণ। 7 গাঁর গুলি চালাবার খবরটা। ধানের জন্য 3টে চাষা খুন আর 21টা জখম। নন্দিনী টাটকা কাগজের কাছে ঘেঁষে না। ওরকম ছাড়া ছাড়া ভাষা ভাষা খবর পড়ায় তার তৃপ্তি নেই। স্থানীয় বালিকা বিদ্যালয়ে সে তার অল্প বিদ্যা নিয়ে নিচু ক্লাসে বাংলা শেখায়। হাজিরা নিয়ে বড় কড়াকড়ি। সেক্রেটারি কুমুদবাবু একটু তাকে আদর করতে চেয়েছিল।
প্রথমে হেডমাস্টার মশাইয়ের ঘরে, তারপরে জেলা বোর্ডের অফিসে তার খাস কামরায়। হাজিরার কড়াকড়ি চলছে, ক্লাস নেবার খুঁটিনাটি কৈফিয়ত। কবে জবাব দেয় ঠিক নেই। অনেকক্ষণ তন্ন তন্ন করে কাগজ না পড়লে শুধু মাউন্ট ব্যাটেনের খবর নয়, বিজ্ঞাপন পর্যন্ত বুঝে শুনে না পড়লে তার ভালো লাগে না। পড়তে পড়তে খিলখিল করে হেসে ওঠে বটে, পরিবারের কাউকে রাগায়, কাউকে হাসায়ও বটে, কিন্তু বুকটা নন্দিনীর জ্বলে যায়। এমন একটা কাগজও কি এই স্বাধীনতা পাওয়া দেশে হয় না, যাতে সত্যি খবর, সত্যি বিজ্ঞাপন ছাপে? কেন, মিছে খবরটা কি ছেপেছে? অর্ধেক মিছে খবর, কত খবর বাদ দিয়েছে। বড় গাল দিয়ে লেখে, নিজেদের যেন কোনো দোষ নেই, ঝগড়া তো আরো বাড়বে তাতে। বাড়ুক, আমরা সইব না আর। কেন সইব? বেটাদের মেরে লোপাট করে। না না, ও খবর কিন্তু মিছে। রাজপুরে একটা জোরদারের ঘরও পোড়ায়নি। তুই জানলি কি করে পোড়ায়নি? মিছে মিছি এক পাল লোককে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে এসেছে। ওরা তো স্বদেশী করেনি যে ধরবার জন্য। আরে রাজপুরে গিয়েছিলাম না কাল, কোনো জোরদারের ঘর পোড়েনি, বরং কটা চাষির ঘরে আগুন দিয়েছিল। খবরের কাগজের খবর আর মন্তব্য নিয়ে রোজই ভাষা ভাষা কথাবার্তা হয়। ধীরে ধীরে একটা পারিবারিক অভ্যাসে পরিণত হয়েছে। চারিদিকে এত সব বিরাট ঘটনা দুর্ঘটনার সমারোহ, এই ছোট্ট শহরেও যার ঢেউ এসে লাগে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের জীবনের সঙ্গে যোগ আছে অনুভব করে কি হলো কি হবে জানবার আগ্রহ থাকে সকলের মনে। কেমন একটা অসন্তোষ, অতৃপ্তি জাগে কাগজ পড়ে। আরও কি জানতে চায়, কিভাবে জানতে চায়, কেন জানতে চায় ভালো বোঝে না কেউ। শুধু মনে হয় কেমন যেন এক পেশে ব্যাখ্যা মন্তব্য নির্দেশ ওই কাগজটার, খবর পরিবেশনেও। ছাঁটাই বাছাই করা, ঘুরিয়ে বলা, সত্য মিথ্যের মিশেল দেওয়া ঘন্টের মতো, মন পোড়ানো ঝাল দেওয়া। দেরিতে আসা বছরের প্রথম খাঁটি বর্ষা একটু অপ্রস্তুতে ফেলেছে সকলকে। রান্না চড়াবার ব্যবস্থা করতে গিয়ে দেখা গেছে এবছর আর কোনো মতেই কাঁচা ঘরে রান্না করা সম্ভব নয় বৃষ্টির সমুদ্রে। রাঁধতে হলে এই পাকা ঘরের মধ্যেই আয়োজন করতে হবে। কয়লার ছোট আলগা উনানটা এনে ভিজে কাঠ জ্বালিয়ে ডাল ভাত সিদ্ধ করার আয়োজনটা খানিকটা এগিয়েছে। শহরে কয়লা মেলে না, বাজার আজ হবে না জানা কথাই। ডাল ভাত হলে চিচিঙ্গার চচ্চড়ি হবে। তরি তরকারির মধ্যে অদ্ভুত রকম সস্তা চিচিঙ্গা, ঝিঙাও প্রায় অর্ধেক দামেই বিকোয়। সকালে তরকারির ঝুড়িতে শাক রাঁধার জন্য আগের দিনের সঞ্চয় করা ডাঁটা, মূলোর পাতাগুলো আর চিচিঙ্গা থাকে। লুকোনো একটা পটল বা ছোট একটা কানা বেগুন কোনো কোনো দিন দেখা যায়। স্কুল হয়তো ছুটিই হয়ে যাবে আজ। বৃষ্টি না থামা পর্যন্ত অফিস কাছারিও বসবে না। ঝড় বাদলেও হাকিম হুকিম ছাড়া সবার কাছারি যাওয়ার আজ্ঞা আছে, কিন্তু ওনারা নিজেরা যান না বলে না গেলেও চলে। দপ্তরগুলোতে সব কিছুর সঙ্গে এসব কড়াকড়িও শিথিল হয়ে এসেছে। নিয়মকানুন মানার দিকে নজর দেবে কে? সবাই যখন পচন বাড়াতে ব্যস্ত, তাতেই যখন লাভ। রাখালেরও আগের দিনের তাগিদ নেই। সুনীলও নতুন কাজে ঢুকেছে, তারও না। তবে বিমলকে যেতে হবে যথাসময়ে, তার বেসরকারি চাকরি। হঠাৎ বৃষ্টি ধরে গেলে ছুটতে হবে সকলকেই। নুন ভাত তো পেটে দেওয়া চাই, তাছাড়া খিদেও তো আছে। আমরা বাঁচবো না, ধ্বংস হয়ে যাব। কি করে বাঁচব? ধর্ম ভুলে গেছি, ধর্মের জন্য প্রাণ দিতে পারি না। যে জোর দেখায় তার সঙ্গেই আপোষ।
তরি তরকারির ঝুড়িটার দিকে চেয়ে থেকে রাখাল চড়া গলায় ঘোষণা করে। ঘরে ধোঁয়া বলেই যেন তার কথার মানে অস্পষ্ট হয়ে থাকে। সবাই শোনে, কেউ কান দেয় না। শুধু চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া তো নয়, অনেক কিছুই জীবন অতিষ্ঠ করে তুলে সর্বদাই তাকে দিয়ে কথাটা ঘোষণা করাচ্ছে। কত আর শোনা যায়। ছেলে পিলে কাঁদে, ককায়, ঝগড়া করে, চলতে থাকে তাদের সামলানো, শান্ত করা, কেমন যেন সমারোহ ছাড়াই। আগের দিনে ঘর বাড়ি সরগরম হয়ে উঠত বাচ্চাদের চেঁচামেচি কাঁদা কাটার সঙ্গে তাদের আওয়াজ ছাড়িয়ে ওঠা বড়দের বিরক্তির ঝংকার মিশে। কিন্তু তেমন বিরক্ত কেউ যেন আর হয় না। এমন অসহ্য হয়ে উঠেছে বেঁচে থাকা, তবু অথবা হয়তো সেজন্যেই আশ্চর্য এক ধৈর্য এসেছে সবার মধ্যে, অপরূপ এক সহ্য শক্তি। তবে সেরকম আদর আর কেউ করে না। বাচ্চা কাচ্চাকে হরদম বুকে চেপে চুমু খেয়ে সোনা আমার, মানিক আমার বলে বলে আবেগে গলে গিয়ে এবং গলিয়ে দিতে ব্যাকুল হয়ে। কল্পনার মোটা সোটা অমন সুন্দর কোলের ছেলেটার পর্যন্ত ভাবাবেগের বাজারে দর নেই। এখনো মাতৃস্তন্য ছেড়ে রোগা বিচ্ছিরি হতে পারেনি ছেলেটা। বুকের দুধও পায় মোটামুটি। আসলে কল্পনার স্বাস্থ্য অসাধারণ ভালো ছিল। আধ ভেজা কাপড় পরে আছে কল্পনা, এখানে ওখানে ছেঁড়া। তার ছেঁড়া কাপড় সবাই পরে। যে অবস্থায় পৌঁছবার অনেক আগেই কাঁথা ন্যাকড়া হয়ে যেত ধুতি শাড়ি, সে অবস্থাতেও। তবে একটু জ্বর এসেছে কল্পনার, এই যা। এসেছে দিন তিনেক। দালানে মেলা বড় বউ অতসীর শাড়িখানা শুকিয়ে এসেছে, রেশনের নতুন শাড়ি। দাও না দিদি, ভিজে কাপড়টা ছাড়ি, শীত করছে। হঠাৎ কল্পনা অনুরোধ জানিয়ে বসে, একটু যেন দাবির মতো জোরের সঙ্গে। মনে তার একটা জ্বালা ছিল। নে ওটে আমি পরব কি? বড় বউ অতসী বলে। জ্বরতপ্ত মুখ আরো লাল হয়ে ওঠে কল্পনার। এবারে রেশনের কাপড়টাও তো কায়দা করে মরুক গে, যাক। ঝিমিয়ে পিছিয়ে যায় কল্পনা। জ্বরের দুর্বলতায় নয়, কলহ করার তেজ জ্বরে বাড়ে বই কমে না। কিন্তু কেমন যেন উৎসাহ পায় না মনের মধ্যে। কি কায়দা শুনি? ঘাড় তোলে অতসী। কিসের কায়দা? শোনো দিকি কথা একবার। শঙ্কিত চোখে নন্দিনী চেয়ে থাকে, কিন্তু আর এগোয় না বিবাদ। চোখে চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে দুজনে ঝামটা মেরে শুধু মুখ ফিরিয়ে নেয়। ঝগড়া ঝাঁটিরও যেন কি হয়েছে আজকাল, ঠিক জমে না। ভিজে কাপড় পরে আছো, বলতে পারো না? বললে কি একখানা শুকনো কাপড় তোমার জোটে না? নাও এটা পরো। কল্যাণ মেজ বৌদিকে একখানা সরু পাড় ধুতি এগিয়ে দেয়। কল্পনা হেসে বলে, ধ্যাত। কেন, কি হয় পড়লে? নন্দিনী বলে, বৌদি কত সধবা থান পেলে বর্তে যাচ্ছে। কল্পনার বড়ই শীত করছিল, দ্বিধা ভরে বললে, পরব। তার দ্বিধা আর অস্বস্তি দেখে নন্দিনী ধুতিটা নিয়ে নিজের পরনের শাড়িখানা ছেড়ে ফেলল। শাড়ি তার আরও আছে, তবে একটু ভালো শাড়ি সে কখানা। সর্বদা পরতে মায়া হয়। তাছাড়া কিছুক্ষণের জন্য ধুতি পরে থাকার কথা ভাবতে তার নিজেরও যেন কেমন অস্বস্তি হচ্ছিল। ওটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। বেলা 10টা নাগাদ বৃষ্টি কমে এলো। সুনীল চিচিঙ্গা চচ্চড়ি দিয়ে পাতলা খিচুড়ি খেয়ে তখন বেরোবার উপক্রম করছে। ভালো ছাতিটা সে নিয়ে যাবে না বাড়ির দরকারে রেখে যাবে, এই দাঁড়িয়েছে পারিবারিক সমস্যা। দেরি তার হয়েছে, আরও একটু দেরি করে দেখবে বৃষ্টি ধরে কিনা।
সৌভাগ্যের বিষয় আপিস বাড়ি থেকে বেশি দূরে নয় সুনীলের, মোটে 10-12 মিনিটের পথ। বৃষ্টি একবার ধরলে সেই ফাঁকেই ছাতি ছাড়াই সে চলে যেতে পারবে, আরেক দফা বর্ষণ শুরু হবার আগেই। বাড়ির আরো 2জন আপিস যাত্রীও ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। এমন সময়ে নিখিল এলো সাইকেল রিকশায়। ভিজে সে চুপসে গেছে, তার জিনিসপত্রও রেহাই পায়নি। জিনিস সে সামান্যই সঙ্গে এনেছে, মোটে 2 দিন থাকবে, 10 দিনের ছুটি, তার মধ্যে 3টে দিনই আসা যাওয়ার জন্য বরাদ্দ। দেশে নিজের বাড়িতে 3 দিন থাকতে হয়েছে, 1 রাত্রি গেছে সেখান থেকে এখানে আসতে। নন্দিনী আগে থেকে শ্বশুরবাড়ি গিয়ে থাকলে ভালো হতো, তা সে তো আর হবার নয়। 7 মাস, কিন্তু শুধু 7 মাস বলে নয়, এ পথে রাত্রে মেয়ে ছেলেদের যাতায়াত যেমন জঘন্য তেমনই বিপজ্জনক। রিক্সা চালক ছোঁড়াটা আরো বেশি ভিজেছে, পিঠের কাছে দুফালা হয়ে ছেঁড়া খাঁকি ময়লা শার্টটা এঁটে গিয়েছে পিঠের চামড়ার সঙ্গে। ব্যাগ আর বিছানা ঘরে পৌঁছে দিয়ে সে ঘরের মধ্যেই দরজার চৌকাঠের কাজ ঘেঁষে পরিবারটির দিকে পিছন ফিরে দাঁড়িয়ে জামাটা খুলে নিংড়ে নেয়। কাপড় চিপে চিপে জল ঝরায়। জামা দিয়ে গা মুছে সেইখানেই দাঁড়িয়ে থাকে। বৃষ্টি থামার জন্য একটু অপেক্ষা করাই বোধহয় তার মতলব। বেশি পয়সার লোভেই সে অবশ্য এই বৃষ্টিতে নিখিলকে পৌঁছে দিতে রাজি হয়েছে, তবু তাকে রাস্তায় নেমে যেতে যেন বলা যায় না, অন্তত কিছুক্ষণ দাঁড়াতে না দিয়ে। শুধু রাখাল নিচু গলায় বলে, তা ব্যাটার ধর্ম কি না জেনেই? সে কথায় কেউ কান দেয় না। ইলিশ মাছ দুটো হাতে করেই নিখিল নেমেছিল। মস্ত দুটো ইলিশ, বেশ চওড়া। মাছ এনেছ? মা যেন আশীর্বাদ করে জামাইকে। ভিজে কাপড় ছেড়ে নিখিল বনমালীর 1 পায়ের পাতায় 1 হাতের একটি আঙুল ছুঁয়ে প্রণাম পর্ব শেষ করে, আর কারোর পায়ের দিকে তাকিয়েও দেখে না। বলে, খারাপ হয়ে গেছে বোধহয় মাছ দুটো। সেটা অবশ্য টের পাওয়া যাচ্ছিল। নন্দিনী বলে মুখ ভার করে, খারাপ হয়ে যাবে না? এভাবে আনলে কখনো মাছ থাকে? একটু বরফও পেলাম না, থলিটাতে বড় বড় বরফের চাকা ভরে। তা ভেজে আনলেই তো হতো। আরে আসবার সময়ই তো কিনে আনলাম বাজার থেকে, ভাবলাম বরফ কিনে। যাক, বেশ হয়েছে। দুধ ছাড়া চা খেতে হবে কিন্তু, শুধু এইবার, পরের বার দুধ এসে যাবে। তোমার জন্য চিনি তোলা আছে, গুড়ের চা নয়। এইবারে নন্দিনী হাসল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতেই নতুন গল্প আসে গল্প একান্তেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।